আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। সকলকে সুপ্রভাত। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কৃষকের স্বার্থে আন্দোলনের সুদীর্ঘ ইতিহাস আছে, আপনাদেরও জানা আছে। আমরা গৌরবের সঙ্গে জানাই যে ভারতবর্ষের একমাত্র আপোষহীন জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের জীবনকে বিপন্ন করে কৃষকের স্বার্থে ২৬ দিন অনশন করেছিলেন। ৪ঠা ডিসেম্বর সেটা শুরু হয়েছিল ২০০৬ সালে। আজকে তার ১৫তম বর্ষপূর্তি, এবং এর থেকেই বোঝা যায় যে কৃষকের স্বার্থে তার লড়াইটা কতটা মজবুত, কৃষকের স্বার্থে তিনি কত দূর যেতে পারেন। তাই তার সেই অনশনকে কুর্নিশ করে আমি তারই লেখা অনশনরত অবস্থায় অনশন মঞ্চ থেকে লেখা একটি কবিতা পাঠ করতে চাই। আমার ঠিকানা, লিখেছেন মমতা ব্যানার্জি। আমি শান্তির কুটিরে রেখে গেলাম আমার ঠিকানা, আমি জনসমুদ্রের কাছে রেখে গেলাম আমার নিশানা, আমি জীবন নদীর কাছে রেখে গেলাম আমার বেদনা, পর্বত শিখরে রেখে গেলাম আমার জীবন চেতনা, সবুজ খেতে রেখে যেতে চাই শস্যের আঙিনা। তিনি স্বপ্ন দেখছেন যে সবুজ ক্ষেতটা শস্যের আঙিনা হয়ে গেছে। মাটিতে ধুলোয় রাস্তায় পড়েছিলেন, তাই লিখছেন রাস্তার নিকট রেখে গেলাম আমি সব ব্যথা বেদনা, ধুলোর নিকট জমা রাখতে চাই নতুন ঘোষণা, বিপ্লবের কাছে রেখে যেতে চাই শক্তি অনুপ্রেরণা, বিদ্রোহের নিকট থাকুক জমা হয়ে নত জানু আরাধনা, আন্দোলনের নিকট থাকলো আমার বিবেক উপাসনা, অত্যাচারীদের নিকট থাকলো আমার ধিক্কার ভৎসনা, অন্যায়ের বিরুদ্ধে জমা থাকুক অসন্তোষ যন্ত্রণা, লাঞ্ছনার বিরুদ্ধে রইল শুধু আমার নিঃশব্দ বেদনা। তাকে মেরে চুলের মুঠি ধরে পাঁজা কোলা করে সিঙ্গুরের বিডিও অফিস থেকে মাঝরাত্রিরে বামফ্রন্টের পুলিশ টেনে হিঁচড়ে বার করে দিয়েছিল লাঠি পেটা করে। অপমানের বিরুদ্ধে জমা রইল চক্ষে করুণ তৃষ্ণা, বক্ষ জুড়ে জমা রেখে গেলাম উৎসারিত আলোর ঝর্ণা, প্রলয়ের নিকট জমা রেখে গেলাম জন্ম মৃত্যুর ঠিকানা। মমতা বন্দ্যোপাধ্যায় অনশন মঞ্চে বসে এটা লিখেছিলেন। কেন তাকে অনশন করতে হয়েছিল আমরা আজকের দিনে স্মরণ করতে চাই, কেননা তিনি এমন একজন নেত্রী, যেমন মহামতি গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। কৃষকের স্বার্থের লড়াই তিনি শুরু করেছেন ১৫ বছর আগে অনশনের মাধ্যমে। হয়তোবা কবি সুকান্তর ভাষা তাকে মনে করিয়ে দিয়েছিল যে এই অত্যাচার, এই লাঠি গুলির প্রতিবাদ প্রয়োজন আছে। যখন কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন মুখে মৃদু হাসি অহিংস বুদ্ধের, ভূমিকা চাই না ডাক ওঠে যুদ্ধের, গুলি বেঁধে বুকে উদ্যত তবু মাথা, হাতে হাতে ফেরে দেনা পাওনার খাতা, শোনো হুঙ্কার কোটি অবরুদ্ধের, দুর্ভিক্ষকে তাড়াও ওদেরও তাড়াও, সন্ধিপত্র মারাও দুপায়ে মারাও, ক্ষত বিক্ষত নতুন সকালবেলা শেষ করবো এ রক্তের হোলি খেলা, ওঠো সোজা হয়ে পায়ে পায়ে লাগে ঠেলা, দেখো ভিড় দেখো স্বাধীনতা লুপ্তের। এইভাবে অত্যাচার হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। তিনি যখন বিডিও অফিসে গেছিলেন কৃষকের
গায়ের জোরে যখন জমি অধিগ্রহণ করতে উদ্যত হয়েছিল বামফ্রন্ট সরকার, তখন তার সাথে সাথে ভারতবর্ষের একালের সর্বশ্রেষ্ঠ জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে সেই সিঙ্গুরের কৃষক রমণী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সকলের মাথায় তৎকালীন সরকারের লাঠি পড়েছিল, টিয়ার গ্যাস চলেছিল, গুলি চলেছিল। আহত মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দিয়ে গেছিল মাঝরাতে বামফ্রন্টের পুলিশ। এ তো ইতিহাস। এই ইতিহাস আপনাদের সকলকে জানতে হবে। কৃষক আন্দোলনের ইতিহাস এখান থেকে শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তার ফুসফুস ফাটিয়ে দেওয়া হয়েছিল, তার হার্ট রেট 39-এ নেমে গেছিল। সাধারণ মানুষের হার্ট রেট 72-এ থাকে। সেখান থেকে রাত 1:30টার সময় গাড়ি করে তাকে চিকিৎসক তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছিলেন। আমি তার সাক্ষী যে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কৃষকের পাশে থেকেছেন। তার উপর অত্যাচারে বুদ্ধিজীবীরা সরব হয়ে রাস্তায় নেমেছিলেন। পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে গেছিল। এ যেন ক্ষুদিরামের বাংলা, এ যেন প্রফুল্ল চাকির বাংলা, এ যেন বিনয় বাদল দিনেশের বাংলা। সেখান থেকে যে লড়াই শুরু, তাকে ধোঁকা দেওয়ার লড়াই, চুক্তি ভঙ্গের লড়াই, তার অনশন উঠানোর পরে 144 ধারা পুনর্বহাল করে তাকে অপমান, সেই জবাব তিনি দিয়েছেন সিঙ্গুরের কৃষককে জমি ফেরত দিয়ে। তাই কৃষকের স্বার্থে মমতা ব্যানার্জির লড়াই সুদীর্ঘ লড়াই। তিনি ইতিমধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদকে পাঠিয়েছেন। ইতিমধ্যেই হরিয়ানায় গিয়ে তার ফোন থেকে হাজার হাজার কৃষক যেখানে জমা হয়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কৃষকদের সঙ্গে বার্তালাপ করেছেন। এখনো টেলিফোনে কথাবার্তা চলছে। তিনি সমর্থন জানিয়েছেন সেই আন্দোলনকে এবং কৃষকের এই আন্দোলন ভারতব্যাপী আন্দোলন ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অত্যন্ত অন্যায় হচ্ছে। আজকে কৃষকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এটাকে ষড়যন্ত্রই বলা উচিত। কেননা এই আইনকে বারবার আমরা বিরোধিতা করেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 2013 সালে জমি অধিগ্রহণ বিলের উপরে তাদের সুস্পষ্ট মতামত জানিয়েছে, বিরোধিতা করেছে এবং কৃষকের ন্যায্য মূল্যের জন্য ফসলের লড়াই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার পরে যেখানে বাৎসরিক আয় পশ্চিমবাংলার কৃষকের ছিল 90,000 টাকা, ইতিমধ্যে সেটা 2,97,000 টাকা হয়েছে। পশ্চিমবাংলার কৃষককে কৃষি জমির ওপরে কোনো খাজনা দিতে হয় না, শস্য বীমার ইন্স্যুরেন্স দিতে হয় না এবং সরাসরি চেকের মাধ্যমে তাদের উৎপাদিত ফসল অর্থাৎ ধান বিডিও অফিসে তারা বিক্রি করতে পারেন। মধ্যস্বত্বভোগীর কোনো জায়গা বাংলায় নেই। এর ফলে বছরের পর বছর কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কৃষি কর্মণ পুরস্কার দিয়ে ভূষিত করেছে পশ্চিমবাংলার কৃষকদেরকে। আমাদের গর্ব তারা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি কৃষকের উপরে এই 3টে আইন চাপিয়ে দেওয়া হয়, সর্বতোভাবে তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করবে। এই আইনগুলো অসাংবিধানিক, অ্যান্টি ন্যাশনাল বলা যেতে পারে। কেননা আমাদের যে লিস্ট আছে 7 শিডিউলে সংবিধানে, তাতে
কৃষিকে বলা হয়েছে রাজ্যের সাবজেক্ট, রাজ্যের বিষয়। এগ্রিকালচার ইজ স্টেট সাবজেক্ট এবং এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং যে কমিটি আছে সেই কমিটি রাজ্যে রাজ্যে এর মূল্য নির্ধারণ করা, কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষিজাত দ্রব্য খরিদ করা, তার কৃষকের স্বার্থে সব রকম তারা পদক্ষেপ নেন। কিন্তু বর্তমান আইনের ফলে এই এপিএমসিকে বাইপাস করে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকার কুক্ষিগত করতে চাইছে। অর্থাৎ রাজ্য থাকবে না, রাজ্যের কমিটি জানবে না, এবং সেখানে কে সবটা কন্ট্রোল করবে? প্রকারান্তরে বহুজাতিক সংস্থা, অর্থাৎ ভারতবর্ষকে বহুজাতিক সংস্থার হাতে বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত। আমাদের দেশজ কিছু বীজ আছে, ভারতবর্ষের একটা কৃষির ইতিহাস আছে। আমাদের সেই বীজ ফলনের পরে কৃষকরা বীজ ধান তুলে রেখে আগামী বছর আবার চাষ করেন, কিন্তু এই কন্ট্রাক্টের মাধ্যমে বহুজাতিক সংস্থারা যে বীজটা আমাদের দেবেন কৃষকদের, সেই বীজ কিন্তু জেনেটিক্যালি মডিফাইড বীজ, যার থেকে শুধু এই নয় যে একবারই মাত্র চাষ হবে, তার সঙ্গে এটাও সত্যি যে ওই জেনেটিক্যালি মডিফাইড বীজ আমাদের যে ঐতিহ্যশালী বীজগুলো রয়েছে কৃষকের কাছে তার ক্ষমতা কমিয়ে দেবে, এবং এগুলোতে এত পেস্টিসাইড লাগে, এত সার লাগে যে তার থেকে ক্যান্সারের প্রাদুর্ভাব ঘটবে। কার স্বার্থে এই ধরনের আইন আনা হলো? কোন বহুজাতিক সংস্থার স্বার্থে? কোন দেশের স্বার্থে? আমাদের দেশের খাদ্য কার কাছে যাবে? এই প্রশ্নটা আজকে ঘরে ঘরে ওঠা উচিত। এর থেকে কিন্তু আগামী দিনে ভারতবর্ষে আবার দুর্ভিক্ষ হবে, আবার অনাহার হবে, কৃষক মারা যাবে। শুধু কৃষক বিরোধী নয়, শুধু সংবিধান বিরোধী নয়, এটা অলসো কনজিউমারের এগেনস্টে। কেননা বহুজাতিক সংস্থা চুক্তি যে করবে, সেই চুক্তি ধরুন একটা কৃষকের সঙ্গে করলো চাষের আগে, ফসল সেরকম হলো না, কৃষক সেই মতন তাকে দিতে পারলো না, তাহলে কৃষক কি ঘটিবাটি বিক্রি করে সেই চুক্তি পালন করবে? এবং কৃষকরা আমাদের দেশে 86% ক্ষুদ্র, যাদের 1 হেক্টরের কম জমি, সেই ক্ষুদ্র কৃষক প্রত্যন্ত গ্রামে বসে আছে, বলছে কোনো ডিসপিউট হলে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে। আমার ক্ষুদ্র কৃষক ভাই গ্রাম থেকে হেঁটে হেঁটে সাব ডিভিশনাল অফিস খুঁজে খুঁজেই তো মারা যাবে। জন ডিসপিউট হবে কেন? কেননা তাদের মাথায় মাথায় আছে যে বহুজাতিক সংস্থা কৃষককে ভুল পথে চালিত করবে, তাকে এক্সপ্লয়েট করবে, এবং এই শোষণ আমাদের রুখতে হবে, কৃষকের উপরে এই হামলা আমাদের রুখতে হবে। বলছে যে এপিএমসি মার্কেটের বাইরে গিয়ে, মান্ডির বাইরে গিয়ে বিক্রি করবে। যে কৃষক নিজের গ্রাম থেকে বছরে একবারও বাইরে যান না হয়তো, সে ওই ফসল নিয়ে কিভাবে যাবে দূরের? ইন্টারস্টেট এন্ড ইন্ট্রাস্টেট আইনে বলা আছে। তাই ইন্টারস্টেট এন্ড ইন্ট্রাস্টেট কৃষক যাওয়া কি সম্ভব? এগুলো সবটাই অবাস্তব। কিন্তু এই অবাস্তবতার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই বহুজাতিক সংস্থার একটা ভূমিকা, অন্য দেশের হাতছানি ভারতকে বেচে দেওয়ার একটা প্রচেষ্টা। আমরা দেখেছি কিভাবে পাবলিক সেক্টর আন্ডারটেকিং গুলো বিক্রি হয়ে যাচ্ছে, কিভাবে ইভেন ডিফেন্সে বহুজাতিক সংস্থা ঢুকছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে। এবার কৃষিটাও বিক্রি হয়ে যাবে। এই দেশের মাটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা
ভারতের কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, যারা স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের কোনো ভূমিকা নেয়নি, আজকে স্বাধীন ভারতকে আবার পরাধীন করতে চাইছে। সেই জন্য আমরা এর বিরোধিতা করছি। অত্যাবশ্যকীয় পণ্য যে আইন, সেখান থেকে পেঁয়াজ, আলু, ডাল, তৈলবীজ সব বাদ। গরিব মানুষ দুবেলা দুটো কি খায়? একটু ডাল ভাত খায়, একটু আলু সেদ্ধ খায়। অত্যাবশ্যক পণ্য আইন থেকে এগুলো বাদ দিয়ে দিয়েছে কার স্বার্থে? কেন অন্য কোনো দেশে গিয়ে পটেটো চিপস তৈরি হবে তাই জন্য? আর আমার এখানের গরিব মানুষ দুটো আলু সেদ্ধ ভাত খেতে পারবে না? এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে বহুদিন ধরে। 2006 থেকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, তৃণমূল কংগ্রেস আন্দোলন করেছে, কখনো আন্দোলন ছড়িয়ে দিয়েছেন তিনি সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, কখনো সেই তাদের নিয়ে চলে গেছেন তিরুবনন্তপুরম, কখনো ডান্ডি মার্চে সারা বাংলা হেঁটেছেন। সেই মমতা ব্যানার্জি আজকে সেই কৃষকদের সঙ্গে কথা বলেছেন ইতিমধ্যেই। হরিয়ানার কৃষকদের সঙ্গে দফায় দফায় টেলিফোনের মাধ্যমে তার আলোচনা চলছে এবং আমরা এই 3টে অসাংবিধানিক আইনকে বিরোধিতা করছি। ভারতবর্ষ বেচে দেওয়ার যে চক্রান্ত, এরা তো বাংলা থেকে শিখতে পারে। পশ্চিম বাংলায় আজকে কৃষক ইতিমধ্যে সেই 90,000 টাকা বার্ষিক আয় থেকে 2,97,000-এ পৌঁছে গেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে বলা ছিল 2022-এর মধ্যে কৃষকের রোজগার 3 গুণ হবে, এভাবে চললে 28-এর মধ্যেও কিন্তু হবে না। কেননা কৃষক কিন্তু কিছুই সুবিধা পাচ্ছে না, উল্টে তাদেরকে ভাতে মারার, তাদের জীবন জীবিকা সব কিছু কেড়ে নেওয়ার জন্য এই আইন তৈরি হয়েছে। সেই জন্য আমরা কিন্তু এর বিরোধিতা করছি। ইতিমধ্যে ওখানে আমাদের একজন সাংসদ পৌঁছে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে পাঠিয়েছেন, মিস্টার ডেরেক ওব্রায়েন ওখানে আছেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা কি চাইছেন যে কেন্দ্র বিশেষ অধিবেশন থেকে এই কৃষি আইনটা বাতিল করবে? এটা কি চাইছেন? অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কেন্দ্রের একটা বদভ্যাস হয়েছে, নির্বাচিত সদস্যদের বাদ দিয়ে, পার্লামেন্টকে বাদ দিয়ে অর্ডিন্যান্স আনা, এগুলো সব অর্ডিন্যান্সের মধ্যে দিয়ে এসেছে। প্রতি 10টা আইনে 3টে করে অর্ডিন্যান্স আনছে কেন্দ্র। এটা আমাদের ভূভারতের ইতিহাসে কখনো ছিল না। অর্ডিন্যান্স হচ্ছে অসাংবিধানিক, অগণতান্ত্রিক, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সংসদীয় রাজনীতির পরিপন্থী এই অর্ডিন্যান্সকে পাশ করেছে গায়ের জোরে। কিন্তু এই যে 3টে আইন, এই 3টে আইন মেনে নেওয়া যায় না। আজকে আমাদের 3টের সময় মিটিং আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আলোচনা হবে। নেত্রী যেভাবে আমাদের দিক নির্দেশ দেবেন, সেই আলোচনা থেকে যা বেরিয়ে আসবে আপনারা তখন জানতে পারবেন। হায়দ্রাবাদের ইলেকশনের রেজাল্টে দেখা যাচ্ছে যে বিজেপি 85, টিআরএস 29 আর নিউ 70, বিজেপি 3 সুইপ করে চলে যাচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে বাংলা ভোটের আগে সেটা থেকে চিন্তা বাড়াতে বিজেপির এই ফল বিহারে পড়ে গেছে। আমরা বারে বারে বলে এসেছি যে আমরা ইভিএম এ ভোট চাই না, আমরা ব্যালটে ভোট চাই। বাকিটুকু আপনারা বুঝে নিন। তার মানে কি আপনি মনে করছেন যে হায়দ্রাবাদে যে ফলটা এখন দেখা যাচ্ছে সেই জায়গাতেও মানুষের ভোট নয়, ইভিএমের একটা কোনো রকম টেকনিক্যালি কাজ? আপনি সব ডিটেলসগুলো গত কয়েকটা ইলেকশনের দেখুন, গত যে কয়েকটা নির্বাচন বিভিন্ন জায়গায় হয়েছে দেখবেন, তাতেই খবরটা পাবেন। তাহলে বাংলায় যদি সেটা না হয়, আর 4-5 মাস পরে নির্বাচন, তাহলে সেটা বাংলার ক্ষেত্রে একটা তৃণমূলের কাছে খুব বড় বিপর্যয়ের একটা আশঙ্কা করা যাচ্ছে।
বৃহত্তর ভাবে। আজকে আমরা কৃষক আন্দোলন নিয়ে কথা বলছি। আমাদের কাছে অত্যন্ত সংবেদনশীল একটি দিন। 4 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় অনশন শুরু করেছিলেন কৃষকের স্বার্থে। আজকে আমরা শুধু কৃষক আন্দোলন নিয়ে কথা বলবো, এবং শুধু বাংলায় নয়, এই আন্দোলন যেভাবে তিনি ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, আবারও আমরা সেইভাবেই কৃষকের পাশে থেকে লড়বো। কেননা এই যে আমরা বলছি যে ভারতবর্ষে মানে 166 মিলিয়ন ফার্মার্স, আর আমাদের রাজ্যে 71 লক্ষ ফার্মার আছে, এরা সবাই পরিবার সমেত ভীষণভাবে এই আইনগুলো দ্বারা প্রভাবিত হবেন, তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হবে। এবং যারা ল্যান্ডলেস পেজেন্টস আছে 14%, যারা ভূমিহীন কৃষক, যারা ক্ষেতমজুর, তাদের উপরে আঘাত আসবে। ভারতব্যাপী যে অনাচার অত্যাচার ভারতীয় জনতা পার্টি করছেন, তাতে ভারতবর্ষের গরিব মানুষের সমূহ বিপদ। এবং কৃষিজীবী মানুষ আমাদের মুখে অন্ন যোগায়, তাদের উপরে কালকে জলকামান লাঠি বর্ষিত হয়েছে, রাস্তা কেটে তাদের গাড়ি আটকে দিয়েছে, তাদের যাতে দিল্লিতে ঢোকাটা আটকানো যায়। কেন তার আন্দোলনের যে সকল কৃষক অংশগ্রহণ করছেন তাদের ডেকে নিয়ে আলোচনা করা যায় না? তাদের সঙ্গে কথা বলে এই বিল উইথড্র করা যায় না? কেন্দ্রের সরকার একনায়কতন্ত্রের নিদর্শন দিচ্ছেন। আপনি জানেন যে কালকে রাজ্য সরকার ডিএ বাড়িতে সরকারি কর্মীদের জন্য সেটা ঘোষণা করেছে। তো আজকে বিজেপি নেতা দিলীপ ঘোষ সকালবেলা এটা নিয়ে কটাক্ষ করেছে যে রাজ্য সরকার ঠিকঠাক করে ডিএ দেয় না, যেটা দিচ্ছে সেটা 2 মাস পর, এবং পিএফ এর টাকাটাও জমা দিচ্ছে। উনি ভেতরের কথা সব জেনে বসে আছেন। ওনার দল কি করছে, সারা ভারতবর্ষব্যাপী ওনার দল কি করছে, নিজের দিকে তাকাতে বলুন। আগে রাজনীতিটা রাজনীতির মতো করতে বলুন। দরিদ্র মানুষ, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াক। খালি ঘুরে বেরিয়ে নেচে নেচে সারা বাংলায় কুৎসা করছেন, অসভ্য অশালীন ভাষা ব্যবহার করছেন তার নেতারা, এবং বাঙালির ওপরে যে ধরনের ভাষা প্রয়োগ করছেন, তাতে আমার রুচিতে বাঁধে তার কোনো কথার জবাব দিতে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছেন কালকে, সেটা হচ্ছে যে ল্যাপটপ দেওয়া হবে অনলাইন ক্লাসের জন্য। সেক্ষেত্রে আবার দিলীপ ঘোষ যেটা বলেছে সেটা হচ্ছে সাইকেলই দিচ্ছে, যেটা সাইকেলে করে বাড়ি ফেরা যাবে, এত ভাঙা সাইকেল, ল্যাপটপ দিচ্ছে, এর পেছনে কাঠমান্ডি ষড়যন্ত্র আছে, ইত্যাদি ইত্যাদি। ওরা ভীষণ ভয় পেয়ে গেছে, বুঝলেন তো? কেননা পাড়ায় পাড়ায় ঢুকতে গিয়ে মহিলাদের কাছেও বাধা পাচ্ছে, আর জনগণের কাছে বাধা পাচ্ছে, কেউ ওদের পছন্দ করছে না, সেই জন্য আবল তাবল বকছে। উদ্বাস্তুরা আপনাদের সন্তান বাহিনীরা বলছে যে রাস্তায় রেল লাইনের ধারে তারা বসে রয়েছে, এবং একই সঙ্গে হচ্ছে বারবার উনি বলছে যে আপনাদের এমপি এমএলএদেরকে ডিসেম্বর মাসের মধ্যে পুরো ভাঙিয়ে নিয়ে যাওয়া। ভয় দেখাচ্ছে, ভাবছে যে চমকাবে। এরা জানে না যে মমতা ব্যানার্জি কিভাবে মানুষের স্বার্থে লড়াই করেছে, এবং কিভাবে মমতা ব্যানার্জি মানুষের স্বার্থে এখনো লড়ছেন। এবং যখন এই অন্যায়টা হচ্ছিল, যখন উদ্বাস্তুদের উপরে অত্যাচার হচ্ছিল, যখন মরিচঝাপিতে হত্যা হচ্ছিল, তখন দিলীপ ঘোষ কোথায় ছিলেন? ওনাকে ওটা জিজ্ঞেস করে এসে আমায় বললে আমি আপনাকে উত্তরটা দেব। আমি বললাম না আবল তাবল বকছেন। ওনারা ভয় পেয়ে গেছেন, কেননা পাড়ায় পাড়ায় ওনাদের কেউ ঢুকতে দিচ্ছে না। পাড়ায় পাড়ায় ওনাদের লোকদেরকে একদম ছিছি করছে জনগণ, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, জনগণ ছিছি করছে ওদের ওপরে। কেননা ওনারা কোনো জনদরদি কাজকর্ম করছেন না। ওনাদের এই জনবিরোধী কাজকর্মের জন্য বাংলার জনগণ ভারতীয় জনতা পার্টিকে পাড়ায় ঢুকতে দিচ্ছে না, তাই ওনারা মাথা খারাপ হয়ে গিয়ে আবল তাবল বকছেন। tell me. No, there's no link. He's reached Haryana, and Madam Mamata Banerjee has addressed the farmers over telephone. She's spoken to small groups over there over telephone. So the discussion is going on to lay the path forward for
taking this agitation throughout India in a bigger way. Is the government coming in a little late on the farmer agitation? The CPM is already saying after 9 days, Mamata Banerjee is now addressing the farmers. That's why I quoted her poem and I told you that she started 15 years earlier. CPIM is 15 years late. But you all do realize the importance of this farmer agitation. Because the 26th November one, general strike was about the farmers as well. But the Trinamool did not support the strike. We have always said, always maintained, we don't want loss of work day. Now it's come to zero in the reign of Mamata Banerjee because it also tells on the earning of the poor man. And if workday loss takes place, then development is stalled. But against the farm bills, we have spoken inside the parliament, in the Lok Sabha, in the Rajya Sabha. We have fought, we have given dharnas, we have started right on the day the bill was brought. So if people don't keep track of political happenings and the political calendar, I am sorry, they are late. All India Craft Association already announced if the central government will not remove the farmer bills, they will do Chakka Jam from 9th of December, 8th or 9th December. See, various modalities of protest will come about because the central government should realize that without taking the people on board, the people of India who have voted them to power, they don't know what will happen to them. Because when Mamata Banerjee started at fast in 2006-7, then that actually was the beginning of the end of the left-run government. So this government sitting in the center, they don't realize that if they are going on the other side of the farmers, who are nearly 166 million, then inka kursi bhi sahi nahi rahega. In Bengal, we are not seeing the kind of agitation among farmers that we are seeing in other parts of the country, mostly Punjab. Because in Bengal, till now, whatever Mamata Banerjee has done, the farmers are happy. Now once these laws are implemented, state government will be bypassed. The APMC will be bypassed. They will not get proper price for their produce and then they will suffer. So till now Mamata Banerjee is looking after them so well that the bad effects, ill effects of these are not being felt. Eventually it will be felt because in the federal structure, in contradiction to the Constitution of India, central government is encroaching on the state right of agriculture. By any chance, do you have the English translation of that poem? No, I just got this in the morning and it's a book which I had bought up in 2006 and she had written for the book, so that's why I brought it out. দিদি শুভেন্দু অধিকারীর সঙ্গে শেষ বৈঠক ফলপ্রসূ হয়নি এবং যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত যে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন, তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকেও দিতে পারেন, কি বলবেন? প্রথম কথা বলবো, দলের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূল কংগ্রেস অত্যন্ত পোক্ত জমিতে দাঁড়িয়ে থাকা, লড়াই করে উঠে আসা একজন জননেত্রীর দ্বারা দল তৈরি হয়েছে, সেই রকম দল, এবং সেই দলই আসল। দলের বাইরে কেউ সেই রকম জায়গায় নেই যে তার কথা আমাকে এখানে বলতে হবে। साल हो गया कि झूठ बोलते जा रहे हैं, तो झूठ बोल बोल के क्या कर रहे हैं कि मन में एक दुविधा पैदा कर रहे हैं सभी का। देश के जनता
उतना मूर्ख नहीं है, बंगाल की जनता उतना मूर्ख नहीं है। बंगाल की जनता शिक्षित है, बंगाल की जनता समझती है कि ये झूठ है। আনন্দধারার মাঝে চাহিদায় মন সাজে, পুজো হোক ইয়ামাহার সাথে। মনের মতন গাড়ির সম্ভার নিয়ে উৎসবের মাঝে হাজির ইয়ামাহা। নজরকাড়া অফার, এক্সট্রা মাইলেজ, প্রতিটি গাড়ির ওপর থাকছে 3000 টাকা পর্যন্ত বিশেষ ছাড়। কোনো দিকে না তাকিয়ে ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার স্বপ্ন পূরণ করুন। চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা কাকদ্বীপ রোড, নিশ্চিন্তপুর, চৌরাস্তা মোড়ের তারা মা অটো স্ট্যান্ডের সন্নিকটে। আমাদের ফোন নাম্বার 7719111349 অথবা 9123745185।